কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু বর্তমান গঙ্গাসাগরের যে সুব্যবস্থা তা শুধু একবার নয়, বারবার যেতে ইচ্ছা করে। সত্যি অপরূপ সুন্দর এই গঙ্গাসাগর। 2024-এর শেষ শনিবার ও রবিবার আমরা গঙ্গাসাগরে ছিলাম। সেই গঙ্গাসাগর কীভাবে গেলাম এবং কোন পথে ফিরে এলাম, এই নিয়েই আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও গঙ্গাসাগর যাত্রাকে আরও সুগম করবে। 2024-এর শেষ শনিবার 28শে ডিসেম্বর বাবা মা এবং আমরা স্বামী স্ত্রী আমার মেয়ে 5 জনে মিলে রওনা দিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে। তখন বাজে 7:30। আমরা উঠলাম নামখানা লোকালে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল 7:14। প্ল্যাটফর্মের জনসমুদ্র দেখে বুঝেছিলাম যে ট্রেনের অবস্থাও কেমন হবে। যাই হোক, আমাদের সেই কল্পনা সত্য হলো। বাঘাযতীনে উঠে আমরা কেউই সিট পাইনি। আমার বৃদ্ধ বাবা মা সবাই দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ, যদিও সিটে বসে থাকা কয়েকজন সতীর্থ আমার বাবা মাকে জায়গা করে দিলেন। বাঘাযতীন থেকে নামখানা 25 টাকা ভাড়া। যেহেতু আমরা আগামীকাল ফিরব, তাই রিটার্ন টিকিটটাও কেটে নিলাম। শিয়ালদহ থেকে নামখানা লোকাল যে ছাড়ে তার সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু লক্ষ্মীকান্তপুর যে লোকাল আছে সেই লোকাল কিন্তু বেশ কিছু লোকাল সেগুলো নামখানা যায়। তাই ওঠার আগে একটু জিজ্ঞাসা করে নেবেন যে এই লক্ষ্মীকান্তপুর লোকাল কি নামখানা যাবে, তাহলে কিন্তু ট্রেনের সংখ্যা দেখবেন অনেকগুলোই হবে এবং যাত্রাপথও সুগম হবে। প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর আমরা পৌঁছলাম কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশনের আগের স্টেশন হলো কাশীনগর এবং এর পরের স্টেশন উকিলের হাট, তারপরই হলো নামখানা, যেটা এই রেল লাইনের সর্বশেষ স্টেশন। কাকদ্বীপ স্টেশনের প্রচণ্ড ভিড় এড়াতে আমরা স্টেশন থেকে বেরিয়ে রাস্তার উপরেই একটা দোকানে আমরা টিফিন সেরে নিলাম। তারপর সেখান থেকে জনপ্রতি 20 টাকা করে টোটো ভাড়া করে পৌঁছালাম লট নাম্বার 8 জেটিঘাটে। স্টেশন থেকে এই লট নাম্বার 8 জেটিঘাট, এই যে রাস্তা প্রায় 20 মিনিটের রাস্তা, এই রাস্তা কিন্তু বেশ সুন্দর। সাগর মেলার উদ্দেশ্যে রাস্তার উপর পড়েছে নতুন পিচের প্রলেপ, আর 2 রাস্তার মাঝখানে যে ব্যারিকেড তাতেও পড়েছে নতুন রঙের ছাপ। সত্যি কথা বলতে কি, এই সাগর মেলাকে কেন্দ্র করে চারিদিকেই বেশ একটা সাজো সাজো রব। এক মেলাকে ঘিরে কত লোকের যে উৎসাহ উদ্দীপনা এবং তার সঙ্গে জীবিকাও জড়িয়ে আছে এই মেলাকে ঘিরে। মেলার জন্যই মাঝে মাঝে তরুণ বাঁধার কাজ চলছে। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কাকদ্বীপ স্টেশন থেকে একটু হেঁটে এই মেন রাস্তায় আসতে হবে। এখানে প্রচুর বাস পাওয়া যায় এই জেটিঘাটে আসার জন্য।
টোটো থেকে নেমে ভেসেলে ওঠার যে লাইন, সেও এক বিশাল লাইন। আমরা সেই লাইনে দাঁড়ালাম। তবে একটা জিনিস ভালো লাগলো, এখানে পরিবারের সবাইকে সেই লাইনে দাঁড়াতে হচ্ছে না, পরিবারের যে কোনো একজন দাঁড়ালেই হবে। জেটিতে ওঠার লাইনে দাঁড়িয়েই গঙ্গাসাগরকে দেখলাম এক ঝলক। নদীর নাব্যতা বাড়ানোর জন্য বালি তোলার কাজ চলছে, সেই বালি এখানে জড়ো করা হচ্ছে। ওপারে কচুবেড়িয়া যাওয়ার জন্য যেসব জলযান চলে, তার যাওয়া আসা নির্ভর করে জোয়ার ভাটার উপর। গঙ্গাসাগর অ্যাপসে এই ভেসেল চলাচলে আগাম সময় সারণী দেওয়া থাকে। প্রায় 1 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে লাইন চলতে শুরু করলো। তখন বুঝতে পারলাম যে ভেসেল চালু হয়েছে। 10 টাকা করে টিকিট কেটে আমরা ভেসেলে ওঠার যে মূল রাস্তা, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। প্রচণ্ড ভিড়, তেমনই রোদের তাপ। তবে লোহার রেলিংয়ের 2 পাশ কিন্তু সবুজ, এতটাই সবুজ যে তাকাতেই ভালো লাগে। তবে একটা জিনিস ভালো লক্ষ্য করে দেখলাম যে যেহেতু ভিড়টাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তাই এর ঘাড়ে চেপে যাওয়ার যে একটা ভয় থাকে, সেটা কিন্তু এখানে দেখলাম না। আমরা খুব ভালোভাবেই ভেসেলে উঠতে সক্ষম হলাম। ভেসেল ভরে যেতেই আমাদের ভেসেল ছেড়ে দিল। এই ভেসেলে শুধু মানুষ নয়, মোটর সাইকেলও দিলাম আমাদের সঙ্গে যাচ্ছে ওপারে। মিনিট 10 যাওয়ার পরেই আমাদের সঙ্গী হলো দলবদ্ধ গাংচিল। জলের উপর খাবার পড়তেই ছো মেরে তুলে নিয়ে যাচ্ছে সেই খাবারের টুকরো। বলিষ্ঠ ওদের পাগনা, দৃঢ় ওদের ঠোঁট, আর তীক্ষ্ণ চোখের চাহনি দিয়ে আমাদের মন মাতিয়ে দিল। এই ভেসেলের ওপরই গাংচিলদের খাবার দেওয়ার জন্য 10 টাকা করে প্যাকেট খাবার পাওয়া যাচ্ছে। আর আমরা ওই যে লাইনে দাঁড়িয়েছিলাম, সেখানেও কিন্তু এই খাবার বিক্রি হচ্ছিল। গাংচিলেদের সপ্রতিভ খেলা দেখতে দেখতে আমরা আমাদের এই জলযান করে এপারে চলে এলাম, এপারের কচুবেড়িয়া জেটিতে। এই সামনের ভেসেলটি কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে চলল লড গেটে, লড নাম্বার 8-এ। আর আমাদের ভেসেল এই গেটে নোঙর করবে। তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। জেটি, লোকে লোকারণ্য, এনারা সবাই অপেক্ষা করছেন এই ভেসেলে উঠে করে লট নাম্বার 8-এ যাবেন। হয়তো এনাদের অনেকেই গঙ্গাসাগর থেকে তীর্থ করে বাড়ি ফেরার পথে। আর আমরা চলেছি তীর্থের উদ্দেশ্যে দেবদর্শনের পথে। ছোট ছোট প্রচুর গাড়ি রয়েছে গঙ্গাসাগর যাওয়ার জন্য, তাদের ভাড়াও বেশ। আমরা বাসে উঠলাম, সেখানে 40 টাকা করে জনপ্রতি ভাড়া। সেই বাসে করে প্রায় 30-40 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম গঙ্গাসাগরে।
এই বাস স্ট্যান্ডে প্রচুর বাস, সে কারণে সিট পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। গঙ্গাসাগরে রাত্রি কাটানোর জন্য অনেক আশ্রম রয়েছে। আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো বলে ঠিক করেছিলাম, তাই ওখানেই পৌঁছালাম। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ পায়ে হেঁটে 5-10 মিনিটের পথ। টোটোতে চাইলেও আসতে পারেন, সেখানে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। এই ভারত সেবাশ্রম থাকতে হলে সঙ্গে অবশ্যই আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। খরচ মাথাপিছু 100 টাকা করে। মূল মেলার সময় এখানে প্রচুর জনসমাগম হয়, তাদের সবার থাকার জন্য তখন আর এই রুমে কাজ হয় না, তখন এই মাঠেই তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়, তারই কাজ চলছে। আমরা যখন পৌঁছালাম তখন বিশাল ভিড়। এখানে জেরক্স কপি জমা দিয়ে অপেক্ষা করতে হয়, নাম ডাকলে তাদের জন্য রুমের ব্যবস্থা করা হয়। প্রায় 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা যখন রুম পেলাম তখন প্রায় বিকেল। নামি দামি হোটেলের মতো স্বাচ্ছন্দ্য না থাকলেও যে ব্যবস্থাপনা এখানে রয়েছে তা কিন্তু আমাদের জন্য অনেক। রুমের মধ্যে লাগেজপত্র রেখে আমরা চলে এলাম কপিল মুনির মূল যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে। তখন সূর্য ডোবার পালা, সেই সূর্যের নিভন্ত আলোয় মন্দিরকে দেখলাম এক অপূর্ব বিভায়। ভারত সেবাশ্রম সংঘ থেকে এই কপিল মুনির মন্দির আসার রাস্তা পায়ে হাঁটা পথ, তাই টোটো না করলেও চলে, আর টোটোতে লাগে 10 টাকা করে। এখানে বাঙালি থাকলেও অবাঙালিদের ভিড় বেশ বেশি, এবং তাদের মধ্যে যে ধর্মীয় আবেগ সেটাও কিন্তু বেশ প্রবল। আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম, সুন্দর আলো দিয়ে সাজানো। এই সময় মন্দিরটা বেশ ফাঁকা, ভিড় নেই বললেই চলে। আসলে অন্যান্য সময় যে জনপ্লাবন আছড়ে পড়ে তাতে যেন নিজেকে সামলানো দায়ী হয়ে যায়, এখন কিন্তু সেই অবস্থাটা নেই, বেশ ফাঁকা ফাঁকা। বিভিন্ন দেবদেবীর মূর্তি এক পংক্তিতে সাজানো। এই মন্দিরের ঠিক বাইরে বাঁদিকে সার দিয়ে রয়েছে নাগা সন্ন্যাসীদের আগ্রা। যেহেতু ইউটিউব কমিউনিটি গাইডলাইনে ওনাদের ছবি দেওয়াতে বাধা রয়েছে, তাই সেই ছবি দিতে পারলাম না।
কপিলমুনি মন্দির থেকে বেরিয়ে গঙ্গার দিকে যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তা ধরে একটু এগোতেই ডান দিকে পড়বে ডালাঘর। এই ডালাঘরে পাওয়া যায় পূজার সামগ্রী। সেরকম এখানে আসার যে স্মৃতি, সেই স্মৃতিস্মারকও এখানে বেশ পাওয়া যায়। এছাড়াও শঙ্খ বা শঙ্খ জাতীয় বিভিন্ন দ্রব্য এখানে থেকে সংগ্রহ করা যেতে পারে। যেহেতু এখন গঙ্গার পার বাঁধানোর কাজ চলছে, তাই সেখানে আমরা শেষ পর্যন্ত যেতে পারলাম না। রাস্তার উপরে অনেক হোটেল রয়েছে, সেখানে রাত্রে খাবার খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রাত্রের আস্থানা ভারত সেবাশ্রম সংঘ। আগামীকাল আমাদের একটা পরিকল্পনা রয়েছে, যেখানকার 7টি দর্শনীয় স্থান 2.5 ঘন্টা মতন সময় লাগে, সেটা দেখার জন্য একটা টোটো ভাড়া করব। সেই পর্ব নিয়ে আমরা আগামী পর্বের ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্বের সমাপ্তি টানছি। আগামী পর্বে গঙ্গাসাগর থেকে বেনুবন হয়ে নামখানা যাওয়ার যে সুদৃশ্য পথ, সুন্দরবনের পাশ দিয়ে সেই সুন্দর যাত্রা নিয়ে আমরা হাজির হব এবং নামখানা হয়ে বাড়ি ফেরা। এর সঙ্গে দেখানোর চেষ্টা করব গঙ্গা তর্পণের খুঁটিনাটি। আশা করি আপনারা আবার আমাদের সঙ্গে থাকবেন, সেই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।